হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স। ঠিক আছে, তো এই যে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স, এটা আগামীতে যে পরীক্ষাগুলো আছে অর্থাৎ মিসলেনিয়াস মেন এবং হচ্ছে তোমার সাব ইন্সপেক্টর, এই দুটো পরীক্ষাতেই মোটামুটি আছে। তো এখানে আমি কি করব, এখানে আমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলো আগে সলভ করব, সেটা মিসলেনিয়াসের গুলোও সলভ করব, সাব ইন্সপেক্টরের গুলোও সলভ করব, এবং পরবর্তীতে কি করব, এই টাইপের অঙ্ক, ঠিক আছে, বিভিন্ন প্যাটার্নে বা বিভিন্ন যে প্যাটার্নগুলো ফলো করতে পারে, ঠিক আছে, একটা প্রেডিকশন লাগিয়ে আমি অঙ্কগুলো করব। তো আশা করি এগুলো আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে ডেসক্রিপটিভ ফরম্যাটে অঙ্ক থাকবে, সেগুলো মানে যারা দেবে তাদের জন্য আর কি মানে কাজে লাগবে তাদের। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, এখানে দেখো এটা হচ্ছে মিসলেনিয়াস লাস্ট ইয়ারের ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের কোশ্চেন আছে। এখানে কি লেখা আছে, এনি 10 কোশ্চেন। এখানে কটা কোশ্চেন থাকে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে সব মিলিয়ে কটা আছে, 12টা কোশ্চেন থাকে, মানে দুটো কোশ্চেন এক্সট্রা দিয়ে রাখে। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেনের মান মিসলেনিয়াসে কত থাকে, 5 নম্বর, অর্থাৎ 10টা কোশ্চেনে হচ্ছে 50 নম্বর। ঠিক আছে, এবার আমি একটা কথা বলে রাখি, এই যে এক্সট্রা দুটো কোশ্চেন, এটাকে না অতটা ভরসা করবে না। তার কারণ হচ্ছে লাস্ট বার যখন আর কি সাব ইন্সপেক্টরের মেনটা হয় তখন কিন্তু এই এক্সট্রাটা দেয়নি। 2018 সালের এসআই, 2019 সালের এসআই, এখানে যখন ডেসক্রিপটিভ হয়েছিল ওখানে 6টা করে কোশ্চেন থাকতো, 5টা করতে হতো। কিন্তু লাস্ট বার যেটা দিয়েছে সেটা কিন্তু 5টায় 5টা করতে হয়েছে, এবং একটা কোশ্চেন কিন্তু যথেষ্ট চাপের ছিল। ঠিক আছে, সেটা কিন্তু অনেকে করতে পারেনি। সুতরাং মানে আমাদের ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে হবে। তো চলো আজকে শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, ইন আ ক্লাব, একটা ক্লাবের মধ্যে, আমি মোটামুটি ইংরাজিতেই কোশ্চেন দেয়, তো সাব ইন্সপেক্টরে বাংলা ইংরাজি দুটো মিশিয়ে দেয়, তো আমি মোটামুটি মানে তোমাদের আর কি ট্রান্সলেট করতে করতেই যাবো যাতে বোঝার কোনো অসুবিধা না হয়। কি বলছে, এভরি ইন আ ক্লাব এভরি মেম্বার কন্ট্রিবিউটেড অ্যাজ মেনি 50 রুপিস অ্যাজ দ্য নাম্বার অফ দ্য মেম্বার। মানে কি, মানে একটা ক্লাবে প্রত্যেকটা মেম্বার কন্ট্রিবিউট করেছে বা টাকা দিয়েছে অ্যাজ মেনি 50 রুপিস, তত কটা 50 টাকা, যত কটা হচ্ছে ক্লাব মেম্বার আছে। তারপর কি বলছে, টু রেইজ দ্য সাবস্ক্রিপশন অফ অ্যামাউন্ট অফ এত। ঠিক আছে, কিসের জন্য, এত টাকা তোলার জন্য, মানে 31,250 টাকা তোলার জন্য এই অ্যামাউন্টটা হচ্ছে ওরা মানে এইটা ওরা কন্ট্রিবিউট করেছে। তারপর কি জানতে চেয়েছে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ক্লাব, ওই ক্লাবেতে হচ্ছে কটা মেম্বার আছে। প্রথম যে খেলাটা সেখানে দেখো এটা কি বলতে চাইছে, বলছে এভরি মেম্বার, প্রত্যেকটা মেম্বার কি করেছে, চাঁদা দিয়েছে, কন্ট্রিবিউট করেছে অ্যাজ মেনি 50 রুপিস অ্যাজ দ্য নাম্বার অফ দ্য মেম্বার, তত কটা 50 টাকা যত কটা হচ্ছে তোমার ওই মেম্বার আছে। মানে আমি যদি ধরে নিই, এখানে দেখো কি জানতে চেয়েছে, কতজন মেম্বার আছে, আমি প্রথমেই ধরে নেব, ধরিলাম ক্লাবে x জন সদস্য আছে। ঠিক আছে, এরপর কি লিখবো, এরপর লিখবো এখন, অর্থাৎ তাহলে অতএব, এই সমস্ত কথা দিয়ে দিয়ে আমরা ডেসক্রিপটিভ লেখা সাজাই। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক মেম্বার বা প্রত্যেক সদস্য চাঁদা দেয়, চাঁদা দেয় কত, এখানে কি বলছে দেখো ভালো করে, এভরি মেম্বার কন্ট্রিবিউটেড, প্রত্যেকজন চাঁদা দিচ্ছে কত, অ্যাজ মেনি 50 রুপিস অ্যাজ দ্য মেম্বার। ঠিক আছে, অ্যাজ দ্য নাম্বার অফ মেম্বার, মানে তত কটা 50 টাকা যত কজন মেম্বার আছে, মানে মেম্বার আছে x জন, তাহলে তত কটা 50 টাকা দিয়েছে, মানে প্রত্যেকে কত দিয়েছে, 50x টাকা। এইটা কিন্তু ভালো করে বোঝার আছে, এই জায়গাটা কিন্তু অনেকে গুলাবে। প্রত্যেকে 50x টাকা করে দিয়েছে, কেন, আবার বলছি, এভরি মেম্বার কন্ট্রিবিউটেড অ্যাজ মেনি 50 রুপিস, প্রত্যেকটা মেম্বার দিয়েছে তত কটা 50 টাকা, অ্যাজ দ্য নাম্বার অফ দ্য মেম্বার, যত কজন মেম্বার আছে, তাহলে মেম্বার যদি এক্স থাকে তাহলে কত 50x করে প্রত্যেকে দিয়েছে, এটাই বোঝাতে চাইছে। তাহলে অর্থাৎ প্রত্যেক সদস্য কত করে চাঁদা দিয়েছে, 50x টাকা। ঠিক আছে, এইবার তাহলে আমি কি লিখবো, অর্থাৎ মোট অর্থের পরিমাণ, মানে যে টাকাটা উঠেছিল, মোট অর্থের পরিমাণ, মোট অর্থের পরিমাণ কত, প্রত্যেকে দিয়েছিল কত, 50x টাকা, আর ক্লাবের সদস্য কতজন ছিল, x জন, তাহলে মানে সব মিলিয়ে কত টাকা উঠবে, ভাবো না, x জন মিলে প্রত্যেকে 50x টাকা করে দিয়েছে, তাহলে কতজন মানে টোটাল কত টাকা উঠছে, 50x ইন্টু x টাকা, ইকুয়াল টু আমি লিখতে পারি 50x স্কোয়ার টাকা, x ইন্টু এক্স, এক্স স্কোয়ার হয়ে গেল, তাই না, x ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি শর্তানুসারে বা প্রশ্নানুসারে, বা ইংরেজিতে যারা লিখবে বাই দ্য কন্ডিশন, আমি শর্তানুসারে লিখছি, শর্তানুসারে 50x স্কোয়ার ইকুয়াল টু, মানে এটা টোটাল টাকা,
আর খাতা বলছে কোন টাকাটা, খাতা বলছে এই টাকাটা, খাতা বা বই, প্রশ্ন বলছে এই টাকাটা। তাহলে শর্তানুসারে কি হচ্ছে 31,250 টাকা হচ্ছে এইটা, বুঝতে পারলাম। তাহলে এটাই শর্তানুসারে। এবার কি হচ্ছে তাহলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 31,250 বাই এইটা, এইটা কাটলো, এইটার সঙ্গে এইটা কাটলে কত হচ্ছে 625। তারপর কি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস √/625, এই প্লাস মাইনাসটা লিখবে, ঠিক আছে, তার কারণ হচ্ছে কোনো সুযোগ দেবে না নাম্বার কাটার, ঠিক আছে। তারপর কি হচ্ছে এক্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে প্লাস মাইনাস 25, ঠিক আছে। এখানে আমি ব্র্যাকেটে কি লিখে দেবো, ব্র্যাকেটে লিখে দেবো ঋণাত্মক, মানে সরি, তারপর আরেকটা লাইন লিখবে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 25, ঠিক আছে। এবং কি লিখবো এখানে লিখে দেবো ঋণাত্মকটি অগ্রাহ্য, ঋণাত্মক সংখ্যাটি অগ্রাহ্য, ঠিক আছে। ঋণাত্মক সংখ্যাটি অগ্রাহ্য, কেননা কোনো সুযোগই দেবে না, ঠিক আছে। প্লাস মাইনাস আকারে যেমন হয় তেমনই লিখবে। এবং সর্বশেষ অতএব দিয়ে লিখে দেবে অতএব ক্লাবের মোট সদস্য সংখ্যা, ক্লাবের মোট সদস্য সংখ্যা 25 জন হলো। অতএব ক্লাবের মোট সদস্য সংখ্যা 25 জন, এইটা হচ্ছে উত্তর। 1 নম্বর অঙ্ক শেষ, ঠিক আছে, পুরো কমপ্লিট লেখা এটা। নেক্সট কি, নেক্সট হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, বলছে এ নাম্বার বিকেম 600 ইফ ইট ইজ রিডিউস বাই 40%। মানে কি, মানে হচ্ছে একটা সংখ্যা সেটা কি হচ্ছে 600 হয়ে গেছে, কখন, যখন সেই সংখ্যাটা থেকে 40% আমরা কমিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর কি জানতে চেয়েছে, বলছে ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ টু মেক ইট 1600। তাহলে ওই বলছে ওই নাম্বারটাকে 1600 বানাতে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, সোজা কথা দেখো, এইটা যদি এমসিকিউতে আসে না, এমনি লোকে উত্তর বলে দেবে। একটা নাম্বার আমরা সবসময় কি ধরে নিই 100% মনে মনে, ঠিক আছে। 40% রিডিউস করে দাও, মানে 40% কমিয়ে দাও, তাহলে 100 থেকে 40% বার করলে বাদ দিলে কত হয় 60%। তাহলে 60% ইকুয়াল টু কত 600, ওটাই তো বলে দিয়েছে। তাহলে 10% ইকুয়াল টু কত, 60% ইকুয়াল টু 600 হলে 10% ইকুয়াল টু কত, মানে 100, তাই না। তাহলে 100% ইকুয়াল টু কত 1000। তাহলে 1000 থেকে 1600 বাড়াতে কত বাড়াতে হয় 600, তাহলে 600 বাই 1000 ইন্টু 100 করলে উত্তর তোমার চলে আসবে। এটা মানে এমসিকিউতে খুব পাতি অঙ্ক, কিন্তু ডেসক্রিপটিভে কিভাবে করব, ডেসক্রিপটিভ দেখো, ধরিলাম সংখ্যাটি x ইকুয়াল টু দেওয়ার দরকার নাম, মানে দরকার নেই, ধরিলাম সংখ্যাটি হলো x, ঠিক আছে। নেক্সট কি, সংখ্যাটির 40% মানে কত। এখন সংখ্যাটির 40% মানে কত, x ইন্টু 40/100 হুইচ ইজ ইকুয়াল টু 40x, এইটা। তাহলে এবার কি লিখব, যে সংখ্যাটি থেকে 40% বাদ দিলে থাকে, ঠিক আছে। এখন অর্থাৎ আবার এই টাইপের কথাগুলো লিখে দেব। সংখ্যাটি থেকে 40% বাদ দিলে থাকে x মাইনাস 40x/100, তাহলে কত হচ্ছে 100 থাকছে, একদম পুরো করবে 100x মাইনাস কত 40x, সেখান থেকে কত আছে 60x/100। এটাই আর তো কোনো কিছু নেই। তাহলে এবার কি করব, এবার হচ্ছে এটা নিচে লিখবে তোমরা, তোমাদের তো ওখানে খাতা থাকবে, আমি এখানে লিখছি। তাহলে লিখবে শর্তানুসারে কি হলো 60x/100 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 600, এটাই তো হয়েছিল, তাই না। তাহলে কি হচ্ছে, তাহলে কত x ইকুয়াল টু কত, এটা 600 উপরে 100 নিচে কত, এইটার সঙ্গে এইটা কাটলো, এইটার সঙ্গে এইটা কাটলো, তাহলে কি হলো x ইকুয়াল টু 1000, তাই না। এইবার কি বলছে, এই 1000টাকে, তাহলে আমরা নাম্বারটা পেয়ে গেলাম, এটা কিন্তু জানতে চাইনি। কি চেয়েছে, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ টু মেক ইট 1600, মানে এই যে 1000টা, এটা 1600 বানাতে গেলে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে। তাহলে এখন
1000কে 1600 বানাতে 1600 মাইনাস 1000 অর্থাৎ 600 বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ মানে অতএব বৃদ্ধি হবে কত, 600 বৃদ্ধি হয়েছে বাই কত, যেটা অরিজিনাল নাম্বার অর্থাৎ 1000, আর ভগ্নাংশ তুমি পেয়ে গেছো, ভগ্নাংশের সাথে 100 গুণ করলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাও, তাই না? তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে, দুটো জিরো কেটে গেল, দুটো জিরো কেটে গেল, এখান থেকে এইটা কেটে গেল, মানে কত হয়ে গেল 60%। ঠিক আছে, উত্তর কত হলো 60%। এবার তুমি কি লিখবে, অতএব সংখ্যাটিকে 60% বৃদ্ধি করতে হবে। বোঝা গেল? পুরো একদম এইভাবে লিখে 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 করতে হবে, ঠিক আছে, যাতে কোনো কাটার না জায়গা দিতে মানে জায়গা থাকে আর কি। আর আমি এই যে এই পোর্শনগুলো একটু সাইডে করছি, তার কারণটা কি, তার কারণ হচ্ছে আমার জায়গাটা লাগবে, বুঝতে পারলে? মানে মানে না হলে আমাকে এক্সট্রা পেজ অ্যাড করতে হবে। তোমরা কি হয়, তোমাদের তো খাতা দেবে ওখানে, তোমরা পরপর একদম নিচে করে যাবে, এরকম সাইডে করার দরকার নেই। নেক্সট কি, নেক্সট 3 নাম্বার অঙ্ক, সেখানে কি বলছে, ফাইন্ড দ্য মানে সিম্পলিয়েস্ট ভ্যালু অফ এইটা। ঠিক আছে, এটা যদি আমি আবারও বলি, এটা যদি আমার নর্মাল এমসিকিউতে আসে তখন কি হবে, তখন আমি এখান দিয়ে কেটে 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 অঙ্ক করে দিতে পারি, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে, এখানে তো আমার ডেসক্রিপটিভ লিখতে হবে, সুতরাং আমার কিন্তু লিখে লিখে করতে হবে, বারবার স্টেপ লিখে লিখে করতে হবে। যেমন যেমন ধরো এইটা, তাহলে আমার প্রথম কি করতে হবে, এই ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা প্রথমেই করলে কত হচ্ছে দেখো, এই 0.36, এটা কত হয়, এটা ইকুয়াল টু কি হচ্ছে, এটা ইকুয়াল টু হয় মানে 6 ছক 36, 0.6 হবে, তাই না? 0.6 হবে, এবং আমরা জানি পয়েন্টের পরে আমরা এই 6-এর পরে আর একটা জিরো লিখে দিতেই পারি, তাই না? পয়েন্টের পরে যে কোনো নাম্বার যখন থাকে তারপরে শেষে একটা জিরো লিখে দেওয়াই যায়, এটা আমি আমার সুবিধার্থে লিখছি। তার কারণটা কি, তার এই যারা এই জিনিসগুলো জানো না কি করে স্কোয়ার রুট করে, ঠিক আছে, তারা আমার এই চ্যানেলে, ঠিক আছে, লিখবে স্কোয়ার রুট বারুইপুর কম্পিটিটিভ সেন্টার, লিখবে, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 10 সেকেন্ডে কিভাবে স্কোয়ার রুট বের করে ওটা কিন্তু আমি ওখানে দেখিয়ে দিয়েছি। যাই হোক, তো চলো এখানে এবার শুরু করি, পুরোটা লিখে লিখে যেতে হবে, যেহেতু আমার এরকম অঙ্ক আছে। 0.74 মাইনাস 0.99 মাইনাস 0.85 মাইনাস কত হবে, এটা এইটা এবার এসছে, এইটা ইকুয়াল টু এইটা, তাই না? 0.60, তাই না? তারপর কি করতে হবে, তারপর দেখো ফের আবার এই আমাদের লিখে লিখে যেতে হবে, কিছু করার নেই। মাইনাস 0.74 মাইনাস 0.99 মাইনাস এইটা কত হচ্ছে, এই দুটো মাইনাস করলে আমি কেন এই জিরোটা এক্সট্রা বাড়িয়েছি দেখতে পাচ্ছ এখান থেকে, তার কারণ হচ্ছে এই যে মাইনাস করার সময় অনেকে গুলিয়ে ফেলবে, না হলে একটা জিরো খাইয়ে দিলাম আর কেউ গুলাবে না, তাই না? 0.85 থেকে 0.60 করলে কত হচ্ছে, 0.25 আসছে, তাই না? এবং তার আগে কি হচ্ছে, তার আগেও একটা স্কোয়ার রুট থাকছে, এই যে স্কোয়ার রুটটা, এই যে স্কোয়ার রুটটা থাকছে এবং 0.25 তার সাথে আসছে। কোনো সমস্যা আছে, জাস্ট আমি একটু ভালো করে লিখে দিই, তাহলে অসুবিধা হবে না। এখানে কি হয়েছে, এখানে আরেকটা স্কোয়ার রুট আছে, এবং এই যে ক্যালকুলেশনটা সেটা থেকে কি আসছে, 0.25। ঠিক আছে, তারপর নেক্সট 1.2, 0.74, 0.99 মাইনাস এটা থেকে কত আসছে, এটা থেকে আসছে কত, কত 5, তাই না? এটা থেকে আসছে 0.5, 0.25 থেকে যখন আসছে 0.5, এবং আমি আবার একটা এখানে জিরো খাইয়ে দেবো, তার কারণ কি, তার কারণ আমার এইটা মাইনাস করতে সুবিধা হবে। নেক্সট কি, অনেকের সুবিধা হবে অনেকের হবে না, ঠিক আছে, মানে অনেকে এমনি জানে ব্যাপারগুলো, আমি যাদের একটু সমস্যা হতে পারে সেই কথা মাথায় রেখে আর কি করছি। তো এইটা কত হবে, এইটা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে, 0.49, তাই না? নেক্সট কি হচ্ছে, 1.2 মাইনাস 0.74 মাইনাস এটা থেকে কি আসছে, 0.7 আসছে, তাই না? 0.70, তাই না? 0.70। নেক্সট কি, নেক্সট হচ্ছে 1.2 মাইনাস এটা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে, 0.04। তারপর কি হচ্ছে, 1.2 মাইনাস এটা হচ্ছে 0.2, তাই না? কারণ এটা থেকে যখন আসবে তখন কি হচ্ছে 0.2। আমি এই পয়েন্টের জিনিসগুলো আর বলছি না, কিছুই নয়, এখানে দুটো ঘর থাকলে ওখান থেকে একটা ঘরে চলে আসে, তাই না? সবাই আমরা জানি এগুলো। আর এইটা কি হচ্ছে, এখানেও একটা জিরো খাইয়ে নাও, বা জিরো খাওয়ানোরও দরকার নেই, নর্মালি তুমি বুঝতে পারছো 0.2টা মাইনাস হয়ে যাবে, সুতরাং শুধু পড়ে থাকবে 1,
অর্থাৎ উত্তর হবে 1। ঠিক আছে, উত্তর হবে কি 1। তো এবার আমরা কি লিখবো, এবার লিখবো এখানে অতএব নির্ণীয় প্রশ্নের বা নির্ণেয় সমাধান ইকুয়াল টু 1। যখন এরকম নর্মাল একটা প্রশ্ন দিয়ে দেবে, ঠিক আছে, বা হচ্ছে প্রশ্নের সমাধান এরকম আমরা একটা লিখে দেবো। ঠিক আছে, একদম ওরকমভাবে 1 লিখে আনসার লিখে বেরিয়ে যাব না, নির্ণেয় সমাধান 1 এটা লিখে বেরিয়ে যাবো। বোঝা গেল? নেক্সট কি, নেক্সট হচ্ছে 4 অঙ্ক। দেখো এই অঙ্কের জন্য তো একটা এক্সট্রা পেজ লাগবেই। ঠিক আছে, আমি আগে থেকে পেজটা নিয়ে নিই। এই অঙ্কের জন্য একটা এক্সট্রা পেজ লাগবে। তো আগে বলে দিই, এই যে তোমাদের মানে এই যে অঙ্কের পুরো এটা আর কি, মানে 1 সেকেন্ড, এই যে তোমাদের মানে এই অঙ্কটা মানে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, ঠিক আছে, এই মিক্সার অ্যান্ড অ্যালিগেশনের অঙ্ক কিন্তু তোমাদের আসবেই। ঠিক আছে, মিক্সার অ্যান্ড অ্যালিগেশনের অঙ্ক তোমাদের আসবেই ডেসক্রিপটিভে। তুমি এমন কোনো কোশ্চেন দেখাতে পারবে না যেখানে মিক্সার অ্যালিগেশনের কিন্তু ডেসক্রিপটিভে কোশ্চেন নেই। এখানে কিন্তু একটা প্রবলেমও হয়। তার কারণ কি, তার কারণ মিক্সার অ্যান্ড অ্যালিগেশনে আমাদের যেটা সবাই করে থাকে সেটা কি, সেটা হচ্ছে ওই স্পাইডারম্যান মেথড। ঠিক আছে, এইরকমভাবে ক্রস করে দেয়, তাই না? তো এই মেথডে সবাই করে থাকে, তাই জন্য প্রবলেমটা কি হয়, তাই জন্য প্রবলেমটা এটা হয় যে অনেকেই কিন্তু এই জিনিসটা এরমভাবে করতে পারে না, মানে মিক্সার অ্যালিগেশন লিখে করা আর কি ভুলে যায়। তো সুতরাং একটা মানে চাপ কিন্তু তখন থেকেই শুরু হয়। ঠিক আছে, পরীক্ষায় দেখলেই কিন্তু অনেকে জ্বর এসে যায় যে আবার মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, কেননা বাকি অঙ্কগুলো তাও একটু এক্সমেক্স ধরে করে লিখে করা যায়, কিন্তু মিক্সার অ্যান্ড অ্যালিগেশনে কিন্তু সেটা হয় না। তো আমি যখন প্র্যাকটিস সেট করাবো আর কি, এগুলো তো নর্মাল এখানে, তো মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি যখন প্র্যাকটিস সেট করাবো তখন আমি মিক্সার অ্যান্ড অ্যালিগেশনটা কিন্তু ভালো করে করাবো। এটা কিন্তু খুব একটা কঠিন না। ঠিক আছে, খুব একটা কঠিন না, কিন্তু বহুদিন না লেখার ফলে লেখা অভ্যাসটা চলে যায়। বোঝা গেল? তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্রথমে কি বলছে দেখো, বলছে 50 কেজি অফ টাইপ 1 মিক্সার কন্টেন্ট 10 কেজি অফ ইউরিয়া। মানে কি, মানে হচ্ছে ধরো যে কোনো সার, তোমরাও জানো যারা গ্রামে গঞ্জে থাকে তারা তো সার দেখেইছে, হাতে নিয়ে দেখেছে আর কি, তাই না? ইউরিয়া, পটাশ, বিভিন্ন সার থাকে না? এই যে ইউরিয়া সার আমরা বলি না, ওটা কিন্তু শুধু ইউরিয়া থাকে না ওইটার মধ্যে, তার সঙ্গে আরো কিছু মেশানো থাকে। তুমি যে সারটা অ্যাকচুয়ালি কিনে আনো, ঠিক আছে, ধরো একটা টাইপ 1-এর সার তুমি কিনে এনেছো, এই সারটা কিন্তু আদেও শুধুমাত্র ইউরিয়া সার নয়, এটা একটা মিক্সচার কিনে এনেছো তুমি, যেখানে হয়তো মানে টোটাল এখানে বইয়ের কথা অনুযায়ী এখানে 50 কেজির মিক্সচার ছিল, তার মধ্যে 10 কেজি হচ্ছে ইউরিয়া আছে। দেখো 50 কেজি মিক্সচার টাইপ 1, যেখানে কন্টেন্ট 10 কেজি ইউরিয়া। তাহলে একটা মিক্সচার কিনে এনেছো তুমি, সার কিনে আনোনি। ঠিক আছে, পুরো সার কেউ কেনে না, পুরো অ্যালকোহল কেউ কেনে না। অনেকে আছে না যে হ্যাঁ মানে মদ কিনছে মদের দোকানে গিয়ে, ও পুরো মদ কেনে না, পুরো অ্যালকোহল থাকে না, ওটা একটা মিক্সচারের বোতল কিনেছে, ও মদের বোতল কেনেনি। ওর মধ্যে বেশিরভাগটাই জল আছে, এগুলো বুঝতে হবে। তার কারণ কি, দেখো মদের বোতলের উপরেও লেখা থাকবে দেখবে 42% অ্যালকোহল, তাই না? কিংবা যারা ওই বিয়ার খায় লিখবে 7% অ্যালকোহল। তার মানেটা কি, মানে হচ্ছে ওই 7%টাই হচ্ছে অ্যালকোহল আছে, বাকিটা জল আছে। তার মানে কি, ওটা একটা তুমি মিক্সচার কিনে এনেছো। মানে এই যে সারটা উনি কিনে এনেছে 50 কেজি অফ টাইপ 1 মিক্সচার কন্টেন্ট 10 কেজি অফ ইউরিয়া, মানে কি, মানে 50 কেজির যে সারটা কিনে এনেছে ওটা অ্যাকচুয়ালি একটা মিক্সচার কিনে এনেছে, যেখানে 10 কেজি ইউরিয়া আছে। বোঝা গেল? আমাদের রক্তও তো পুরো রক্ত নয়, ব্লাডেও ম্যাক্সিমামটা কি হয়, জলই তো থাকে, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে টাইপ 1। হোয়াইল 80 কেজিস অফ টাইপ 2 মিক্সচার কন্টেন্ট 24 কেজিস অফ ইউরিয়া। ঠিক আছে, আর একটা মানে সার আছে, যে সারটা কত আছে 80 কেজি, ঠিক আছে, যেটাকে ও নাম দিচ্ছে টাইপ 2, বা এখানে রোমান দিচ্ছে তাই রোমান লিখি, যেখানে কত কেজি আছে, যেখানে হচ্ছে 24 কেজি। ঠিক আছে, যেখানে হচ্ছে 24 কেজি কি হচ্ছে আমাদের ইউরিয়া আছে। ঠিক আছে, এইবার কি বলছে, এ টোটাল অফ 60 কেজি অফ মিক্সচার is collected from those two type to prepare a mixture of type 3। মানে কি, মানে এখান থেকে কিছু সার নিয়েছে, এখান থেকে কিছু সার নিয়েছে, সার নিয়ে কি করেছে, একটা মিক্সচার বানিয়েছে, সার নিয়ে একটা মিক্সচার বানিয়েছে। যে মিক্সচারটা কত বলছে, এ টোটাল নাম 60 কেজি অফ মিক্সচার, যে মিক্সচারটা হচ্ছে 60 কেজি। ঠিক আছে, এবং সেটা কি হচ্ছে, সেটাই কি বলছে, এটার নাম দিচ্ছে টাইপ 3। ঠিক আছে, 60 কেজি একটা মিক্সচার বানিয়েছে, কালেক্টেড। ঠিক আছে, কালেক্টেড করেছে কোথা থেকে, দিস টু টাইপ, মানে এই দুটো টাইপ থেকেই কালেক্ট করেছে, কালেক্ট করে একটা মিক্সচার প্রিপেয়ার করেছে, যেখানে কি করছে, অ্যান্ড ইটস ফাউন্ড দ্যাট ইট কন্টেন্ট 15 কেজি অফ ইউরিয়া, মানে এখানে হচ্ছে 15 কেজি ইউরিয়া এসছে। এইটা হচ্ছে তোমার পাওয়ার টোটাল গল্প। বোঝা গেল? আচ্ছা, অনেকে বুঝতে পারেনি, আমি আরেকবার বলছি, এখানে একটা মিক্সচার ছিল 50 কেজি, এখানে একটা মিক্সচার ছিল 80 কেজি।
যাতে কি আছে ছেড়ে দাও, ঠিক আছে, ওইটায় 10 কেজি ইউরিয়া আছে, এটায় 24 কেজি ইউরিয়া আছে, এটা ছেড়ে দাও। এই দুটো মিশিয়ে কি করছে, একটা 60 কেজির মিক্সচার তৈরি করেছে, যেটায় 15 কেজি হচ্ছে তোমার ইউরিয়া আছে। সোজা কথা অনেকে বুঝতে পারেনি, আমি আরেকবার বোঝাচ্ছি, এইবারে বুঝে যাবে দেখবে। মানে এইটা যদি মিক্সারের অঙ্কে অনেক কিছু বোঝে না, কিন্তু নর্মালি সবাই অনেকে বুঝে যাবে, দেখবে কিভাবে বোঝাবো। একটা মদের বোতল ধরে নাও, মানে যে কোনো হুইস্কি বা যা কোনো একটা মদের বোতল আছে, আর একটা হচ্ছে বিয়ারের বোতল আছে, ঠিক আছে। এই মদের বোতলে অ্যালকোহল কত থাকে, 100 মিলিলিটারে 42% অ্যালকোহল থাকে, আর এখানে কত থাকে, 7% থাকে। তাহলে দুটো মিক্সার তো আলাদা। এই মিক্সার দুটো একজন কেউ একটা গ্লাসে ঢেলে নিল, কিছুটা কন্টেন্ট হবে, সেখানে অ্যালকোহলের পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বোঝাতে পারলাম? মানে দুটো দুদিক দিয়ে ধরো কেউ ঢেলে দিল, সেটা মদের বোতল দিয়ে তুমি বোঝাতে পারো, সিরাপ দিয়ে বোঝাতে পারো, যা ইচ্ছা করতে পারো, ঠিক আছে। একটা হুইস্কির বোতল, একটা বিয়ারের বোতল, তুমি ঢেলে একটা কি করলে, একটা মগে বা অন্য কোথাও মানে রাখলে, তাহলে সেটা কি হবে, সেটা আরেকটা মিক্সার তৈরি হয়ে যাবে। এবার সেই মিক্সারটাও তোমাকে বলে দিয়েছে যে হ্যাঁ 60 কেজি আছে, যেখানে 15 কেজি হচ্ছে তোমার মানে ইউরিয়াটা আছে। বোঝা গেল? জিনিসটা একদম সেম। আমি প্রথম অঙ্কটা বোঝালাম, ঠিক আছে, বোঝালাম বলেই এতটা সময় লাগলো, নাহলে কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন না, ঠিক আছে। জিনিসটা এই হচ্ছে অঙ্কটা। এইবারে কি হচ্ছে, এইবারে হবে আমাদের শুরু হবে। প্রথমে কি করব, প্রথম থেকেই মানে আচ্ছা আমি এখান থেকেই শুরু করি, একদম নতুন পেজ নিয়ে শুরু করি। আমি প্রথমে কি করব, যে ধরিলাম, কি জানতে চেয়েছে আসলে অঙ্কটা, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ টু টাইপস অফ মিক্সার ইন দিস মিক্সার অফ টাইপ 3। মানে এই যে টাইপ 3টা যেটা তৈরি হলো, সেখানে এই দুটো মানে মিক্সারের রেশিও কি বা অনুপাত কি, সেটাই জানতে চেয়েছে। আমি প্রথমেই ধরে নেব যে এইটা এক্স কেজি মেশানো হয়েছে, এটা ওয়াই কেজি, এটা এক্স কেজি নিয়ে মেশানো হয়েছে, এটা ওয়াই কেজি নিয়ে মেশানো হয়েছে, মিশিয়ে এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। আমি প্রথমেই ধরে নেব, তাহলে শেষে এক্স আর ওয়াইয়ের অনুপাত বের করে দেবো, আমার উত্তর হয়ে যাবে। তাহলে আমি কি করবো, প্রথমেই ধরিলাম প্রথম প্রকার টাইপ 1 লিখে দেবে, ঠিক আছে। এখানে প্রথম প্রকার, ভালো ভাষায় লিখি, টাইপ 1 প্রথম প্রকার এক্স কেজি মিশ্রণের সাথে দ্বিতীয় প্রকার ওয়াই কেজি মিশ্রণ মেশানো হলো, ঠিক আছে। প্রথম প্রকার এক্স কেজি মিশ্রণের সাথে দ্বিতীয় প্রকার ওয়াই কেজি মিশ্রণ মেশানো হলো, ঠিক আছে। এইবার দেখো কিভাবে করব, বলছে 50 কেজি মিশ্রণে 10 কেজি হচ্ছে তোমার ইউরিয়া থাকে, তাই না। তাহলে কি হচ্ছে, প্রথম প্রকার 50 কেজি মিশ্রণে 10 কেজি ইউরিয়া থাকে। এটা বইয়েতেই বলে দিয়েছে, আমার আলাদা কোনো মানে তোমার মানে বলার দরকার নেই। প্রথম প্রকার 50 কেজি ইউরিয়াতে মানে 10 কেজি তোমার থাকে, ঠিক আছে। তো এটা আমার আলাদা করে বলার দরকার নেই, এটা তো বইয়েতেই লেখা আছে, কোনো সন্দেহ নেই। তারপর কি হচ্ছে, এটা থেকে আমি ঐকিক নিয়ম করে দেবো। 50 কেজি মিশ্রণে 10 কেজি ইউরিয়া থাকে, তাহলে 1 কেজি মিশ্রণে 10/50 কেজি ইউরিয়া থাকে। আর আমি কি মিশিয়েছি, প্রথম প্রকার এক্স কেজি নিয়েছি না, তাহলে এক্স কেজি মিশ্রণে 10/50 ইন্টু এক্স কেজি ইউরিয়া থাকে। তাহলে এইটার সঙ্গে এটা করলে কি হচ্ছে, এইটার সঙ্গে এইটা কেটে গেলে কি হচ্ছে, x/5 কেজি ইউরিয়া থাকে। এইটা হলো। এবার সেম ভাবে আমি দ্বিতীয় প্রকারের হিসাবটা করব। দ্বিতীয় প্রকার কি বলেছে, দ্বিতীয় প্রকার 60 কেজি মিশ্রণে, সরি 80 কেজি মিশ্রণে 24 কেজি ইউরিয়া থাকে, তাই না। দ্বিতীয় প্রকার 80 কেজি মিশ্রণে, একদম পরিষ্কার করে করা হবে, 24 কেজি ইউরিয়া থাকে, ঠিক আছে। অর্থাৎ 1 কেজি মিশ্রণে 24/80 কেজি ঐকিক নিয়ম করে দাও ইউরিয়া থাকে। আর ওটা কত মিশিয়েছিলাম, ওয়াই মিশিয়েছিলাম না, ওয়াই কেজি দ্বিতীয় প্রকার। তাহলে ওয়াই কেজি মিশ্রণে ইউরিয়া কত থাকবে, 24x/80 কেজি।
তাহলে এটা যদি হয় তাহলে কাটাকুটি করব, কাটাকুটি করলে কত হচ্ছে 8 দিয়ে কাটবে, 3 8 24, 8 10 80, মানে 3/10 কেজি তোমার হচ্ছে ইউরিয়া থাকবে। ঠিক আছে, এইবার তাহলে দেখো তৃতীয় প্রকারটা চলে এসো। তৃতীয় প্রকার, ঠিক আছে, এটা দ্বিতীয় প্রকার, তো এখানে লিখে দেখবে টাইপ 2, টাইপ 2, ঠিক আছে, কোনো রকম কোনো কনফিউশন মানে কনফিউশন রাখবে না, টাইপ 1, ঠিক আছে, এরকম লিখে রাখবে। তৃতীয় প্রকার মানে লিখে দেবে টাইপ 3, মানে ওদের দেখতে সুবিধার জন্য, ঠিক আছে, তুমি তো বাংলায় কনভার্ট করছো, ওখানে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 করা আছে। যাই হোক, এখানে কি করব আমি, এখানে করবো তৃতীয় প্রকারে। দেখো ওরা কি বলেছে, অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে যে কোথায় গেল, হ্যাঁ 15 কেজি ইউরিয়া পাওয়া যাচ্ছে কতর মধ্যে, 60 কেজির মধ্যে, তাই না, 15 কেজি ইউরিয়া পাওয়া যাচ্ছে 60 কেজির মধ্যে। তাহলে আমি কি লিখবো, তৃতীয় প্রকার 60 কেজি মিশ্রণে ইউরিয়া থাকে 15 কেজি, তাহলে 1 কেজি মিশ্রণে ইউরিয়া থাকে কত, 15/60 কেজি। ঠিক আছে, এবার এক্স প্লাস ওয়াই নেবো এখানে আমি, কেন প্রথমটা থেকে এক্স এসছে, এটা থেকে ওয়াই এসছে, তাহলে সব মিলিয়ে তৃতীয় প্রকার মিশ্রণে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই। এখানে এত কেজি মিশ্রণে ইউরিয়া থাকবে কত, 15/60 ইন্টু এক্স প্লাস ওয়াই কেজি। ঠিক আছে, এটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে, এটা 4 এটা 1, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই বাই 4 কেজি। এবার ভালো করে খেয়াল করে দেখো, প্রথম প্রকার মিশ্রণটা আমি যা নিয়েছি সেখানে ইউরিয়া ছিল কত, এইটা, ঠিক আছে, প্রথম প্রকার যে মানে প্রথম প্রকার যেখান থেকে তুলেছি, এই তো একটা বালতি ছিল, ঠিক আছে, মিশ্রণ, এখান থেকে এই বালতি থেকে এক্স কেজি ইউরিয়া তুলেছি, সরি এক্স কেজি মিশ্রণ তুলেছি, এক্স কেজি মিশ্রণ তুলতে ইউরিয়া কত এসছে, এইটা। দ্বিতীয় প্রকার বালতিটা, সেখান থেকে ওয়াই কেজি মিশ্রণ তুলেছি, সেখান থেকে ইউরিয়া কত এসছে, এইটা, এটা ওয়াই হবে, সরি এটা ওয়াই হবে। দ্বিতীয় প্রকারে কি হচ্ছে, এইটা এসছে 3y/10 কেজি, তাই না, দ্বিতীয় প্রকার থেকে এইটা এসছে। এবার তৃতীয় প্রকার যেটা 60 কেজি, ওখানে দুটোই মেশানো ছিল, ওখান থেকে কত এসছে, এইটা। তাহলে ভালো করে খেয়াল করো, এই দুটো মিশিয়েই তো তৃতীয়টা পেয়েছি, তাহলে আমি লিখতে পারি না শর্তানুসারে, আমি তো এই দুটো মিশিয়েই তৃতীয়টা পেয়েছি, তাহলে শর্তানুসারে এই দুটোকে আমি মিশিয়ে দিই, এক্স প্লাস x/5 আর 3y/10, x/5 প্লাস 3y/10, এই দুটো মিশিয়েই তো আমি তৃতীয়টা পেয়েছি, তাহলে ব্যাস তৃতীয়টা এইটা ছিল, তাহলে ইকুয়াল টু আমি তৃতীয় লিখে দেবো এক্স প্লাস y/4। ঠিক আছে, এটাকে সলিউশন করলেই বেরিয়ে আসবে। তাহলে চলো শুরু করা যাক, কি হচ্ছে এখান থেকে, কি হচ্ছে x/5 প্লাস 3y/10 ইকুয়াল টু কত হচ্ছে, x/4 প্লাস y/4। ঠিক আছে, ওটাকে আমি দুটোতে স্প্লিট করে নিলাম। তারপরে কি হলো, তারপর এইটা এপারে নিয়ে চলে আসো, এক্স গুলোকে এপারে নিয়ে চলে এসো, x/5 আমি একদম লিখে লিখে করছি, ঠিক আছে, কোনো রকম কোনো স্টেপ জাম্প করছি না। আর এইটা তো এপারে ছিলই y/4, তাহলে এইটাকে এপারে নিয়ে চলে এসো মাইনাস 3y/10। তাহলে এখান থেকে কি হচ্ছে, লসাগু কত হচ্ছে 20, লসাগু 20 হলে কি হচ্ছে, এপারে 4টা উপরে চলে যাবে, 4x মাইনাস 5x ইকুয়াল টু এটা কত হচ্ছে, এটাও 20, এটা থেকে কত হচ্ছে, এটা 5y মাইনাস কত হচ্ছে 10 দুগুণে 20 আর 3 দুগুণে 6 মানে 6y। ঠিক আছে, তারপর কি করব, তারপর এইটার সঙ্গে এইটা কেটে দেবো, নিচে সব সেম আছে, আর উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাই না, এইটা এটা কেটে বেরিয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি লিখবো, x/y ইকুয়াল টু 1/1, তার মানে x/y ইকুয়াল টু 1:1, তাই না। তাহলে আমি পেয়ে গেলাম x/y, তো আমার বের করতে হবে, প্রথম থেকে তো সেটাই টার্গেট ছিল। তাহলে আমি কি লিখতে পারি এখানে, এখানে আমি লিখতে পারি যে তৃতীয় মিশ্রণে দুই প্রকার মিশ্রণের অনুপাত কত ছিল, কি জানাও, কি জানতে চেয়েছে, একদম এক্স্যাক্টলি সেইটা লিখে দেবো, হোয়াট ইজ দ্য রেশিও অফ টু টাইপ অফ দ্য মিক্সার ইন দ্য মিক্সার অফ থার্ড। হ্যাঁ ঠিকই আছে, তাহলে তাহলে লিখবো অতএব দেয়ারফোর তৃতীয় প্রকার মিশ্রণে, ঠিক আছে, এখানে টাইপ 3 লিখে দিলাম, তৃতীয় প্রকার মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার মিশ্রণের অনুপাত হলো 1:1। ঠিক আছে, 1:1, এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবে, একটা আনসার এরকম ভাবে লিখে দেবে, ব্যাস
হয়ে গেল। আমি আগেও বলেছি, এখনো বলছি, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন কিন্তু আসবেই, ঠিক আছে। তার কারণ হচ্ছে মিক্সার অ্যালিগেশন ওরাও জানে যে এখানেই সবাই ফাঁসে, ঠিক আছে। মিক্সার অ্যালিগেশনটা কিন্তু সবাই মোটামুটি ফাঁসে, ঠিক আছে। তার কারণ এটা কেউ মানে ডেসক্রিপটিভভাবে আমরা করি না। আর তুমি নিজেই ভাবো না, এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে আর এটা যদি কেউ ডেসক্রিপটিভে করি আমরা, এর জীবনে শেষ হবে এমসিকিউতে, তাই না? এটা আমাদের কোনো উপায়ও নেই, কিন্তু মানে মানে ডেসক্রিপটিভ পেপারে কিন্তু আমাদের এটা এইভাবেই করতে হবে। নেক্সট 5 নম্বর অঙ্ক কি বলছে? বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে অঙ্ক। বলছে 30% অফ সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইকুয়াল টু 40% অফ ইটস কস্ট প্রাইস, ঠিক আছে। মানে কোনো জিনিসের একটা মানে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য 30% ইকুয়াল টু কি বলেছে 40% অফ কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্যের 40%-এর সমান। মানে কোনো দ্রব্যের বিক্রয় মূল্যের 30% ক্রয় মূল্যের 40% বা মানে 40%-এর সমান। আর কি বলেছে? বলেছে 45% অফ ইটস সেলিং প্রাইস, ঠিক আছে। বলছে 45% বিক্রয় মূল্যের 45% এক্সিডস 50% অফ ইটস কস্ট প্রাইস বাই 10। মানে 45% সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যের 45% বলছে ক্রয় মূল্যের 50%-এর থেকেও 10 হচ্ছে বেশি। এই দুটো কন্ডিশন বলে দিয়েছে। তো এখান থেকে আমাদের কি বার করতে হবে? ডিটারমাইন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, মানে কি এই আর্টিকেলটার হচ্ছে তোমার ক্রয় মূল্য আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমেই কি জিনিসটা আসছে, প্রথমেই যেটা আসছে, ধরিলাম দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা ও বিক্রয় মূল্য y টাকা, ঠিক আছে। ধরিলাম দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা ও বিক্রয় মূল্য y টাকা, ঠিক আছে। এক লাইনে আমি দুটো ধরে নিলাম, আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি কি লিখবো? প্রথম শর্তে কি বলেছিল? এখানে কি বলেছিল? 30% অফ সেলিং প্রাইস, ঠিক আছে। 30% অফ সেলিং প্রাইস মানে আমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত? y টাকা। তাহলে এর 30%, ঠিক আছে, ইকুয়াল টু কত? 40% অফ ইস কস্ট প্রাইস। মানে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে মানে আমি ইকুয়াল টু এখন আর দিচ্ছি না। কস্ট প্রাইসটা কত? কস্ট প্রাইস 40% অফ ইস কস্ট প্রাইস। কস্ট প্রাইসটা কত? 40% অফ ইটস কস্ট প্রাইস, তাই না? তাহলে 40% অফ ইস কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? ক্রয় মূল্য, ক্রয় মূল্য এক্স, তার 40%, ঠিক আছে। এই দুটো তো ঠিক আছে। এবার মাঝে কি বলেছে? ইকুয়াল না, মানে এই দুটো তো ইকুয়াল, তাহলে আমি ইকুয়াল লিখতেই পারি। 30% অফ ইটস সেলিং প্রাইস, দেখো এর 30% অফ ইস সেলিং প্রাইস, 40% অফ ইস কস্ট প্রাইস। আমি যেমন লেখা আছে তেমন আমি করলাম, কোনো সমস্যা নেই। তাহলে এইবার আমার করতে হবে ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন কি করতে হবে? এখান থেকে ধরো আমি লাইনটা আরেকবার লিখলাম, কেননা ওটা যেহেতু একটা কন্ডিশনাল লাইন, সেখানে আমি আর কাটতে চাইছি না। তাহলে এইটা আমি লিখতে পারি, তাহলে এইটা কাটলাম, এইটা কাটলাম, এইটা কাটলাম, এইটা কাটলাম, ঠিক আছে। তাহলে 3y ইকুয়াল টু 4x, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। এটা আমার এরকম থাক। নেক্সট কি বলছে সেটা আমি দেখি। নেক্সট বলছে, দেখো আমি লিখতেই পারি এখানে দ্বিতীয় শর্তে, দ্বিতীয় শর্তে কি বলছে? বলছে 45% অফ ইটস সেলিং প্রাইস, 45% অফ ইটস সেলিং প্রাইস এক্সিড, মানে 45% অফ ইটস সেলিং প্রাইস, মানে এইটা সেলিং প্রাইস ওয়াই, তাই না, বিক্রয় মূল্য, তার 45% মানে এইটা, ঠিক আছে। 45% অফ ইটস সেলিং প্রাইস কি বলছে? 50% অফ ইটস কস্ট প্রাইস, মানে 50% অফ ইটস কস্ট প্রাইস, মানে এইটা তার সাথে 50%, ঠিক আছে। এবার কি বলছে? সেলিং প্রাইসটা কি হচ্ছে? এক্সিড করছে, মানে বেড়ে আছে। কত বেড়ে আছে? বাই 10, বাই ₹10, মানে 10 বেড়ে আছে। এইটাই হচ্ছে গল্প, এটাই ওরা বলতে চেয়েছে, ঠিক আছে। আমি আবারও বলছি 45% অফ ইটস সেলিং প্রাইস, ঠিক আছে। এই লিখলাম 45% অফ ইটস সেলিং প্রাইস, ঠিক আছে। দেন এটা কি হচ্ছে? দেন এটা বলছে 50% অফ ইটস কস্ট প্রাইস, মানে এই কস্ট প্রাইসের 50% এটা কি করছে? এটা এক্সিড করে আছে, মানে বেড়ে আছে। কত বেড়ে আছে? বাই 10, তাহলে মাইনাস করে দিলাম ওটা, এবং কত বেড়ে আছে 10 সেটা আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার একটা পেজ আমাকে নিতে হবে, চলো নিউ পেজ। এইবার কি হচ্ছে দেখো, এইবার আমি এটাকে ক্যালকুলেশন করব। এইটার সাথে আচ্ছা কাটাকুটি, নর্মালি কাটাকুটি না করে আমি ধরো পুরো করলাম। লসাগু কত? দুজনারই লসাগু হচ্ছে 100। তাহলে কি হচ্ছে? এটা 40, আচ্ছা লসাগু না করে নর্মালি ধরো কাটাকুটি করছি আমি। এটা কত? এটা 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 কাটলে কত হচ্ছে? উপরে 1 নিচে 2, আর এটা কাটলে কত হচ্ছে? 5 লম 45, 5 কুড়িং 100, ঠিক আছে।
তাহলে কি হচ্ছে 9/20 ওয়াই মাইনাস এক্স বাই এত, ঠিক আছে 10। ঠিক আছে, এইবার ভালো করে খেয়াল করো এখানে কি জানতে চেয়েছে, কস্ট প্রাইসটা আমার জানতে চেয়েছে, মানে ক্রয় মূল্য জানতে চেয়েছে। ক্রয় মূল্য মানে এক্স জানতে চেয়েছে, মানে ওয়াইটাকে আমার ভাগাতে হবে, তাই না? তার মানে এই যে এখানে ওয়াইটা আছে, এই ওয়াইটাকে আমার ভাগালেই আমি পেয়ে যাব এক্স এর ভ্যালু। তাহলে ওয়াইটাকে ভাগানোর জন্য কোনো রাস্তা আমার আছে? আছে, এখানে প্রথম শর্তে এখানেই ছিল। তাহলে দেখো 3y ইকুয়াল টু 4x, এখানে y ইকুয়াল টু আমি লিখতেই পারি 4x/3, এটা ইকুয়েশন 1 দিয়ে দাও। বুঝতে পারলে, ওখানে আমার জায়গা ছেড়ে রাখা একটু উচিত ছিল বা দরকার ছিল। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু 4x/3, তাহলে আমি কি করতে পারি, এখানে 9/20 আর y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু হচ্ছে তোমার 4x/3, এইটা আমি লিখতে পারলাম x/2 ইকুয়াল টু 10। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে এটা কি হচ্ছে, এটা 9/20, এটা কত হচ্ছে 4x/3, x এইটা ইকুয়াল টু 10। ঠিক আছে, এরপর কি হচ্ছে, এরপর এইটার সাথে এইটা কেটে এইটা হলো, এইটার সাথে এইটা কেটে 5 হলো। তাহলে কি হচ্ছে, উপরে কত আছে, উপরে আছে 3x/5, নিচে কত আছে x/2 ইকুয়াল টু 10। এইবার আমি কি লিখতে পারি, নিচে লিখতে পারি 10, 3 দুগুণে কত 6x, আর এটা কত 5x ইকুয়াল টু হলো 10। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে উপরে x/10 ইকুয়াল টু কত 10, এবং একদম শেষে কি আসছে x ইকুয়াল টু 100, উপরে গুণ হয়ে গেল, তাই না? তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, মানে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এবার কি জানতে চেয়েছিল এখানে, ডিটারমাইন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, মানে আমাদের ক্রয় মূল্যই বের করতে দিয়েছিল। তাহলে আমরা কি লিখবো, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, চলো নেক্সট। আমি ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে, কিন্তু অতটাও তাড়াতাড়ি হচ্ছে না। ঠিক আছে, তার কারণ জিনিসটা পুরো বোঝাতে হচ্ছে, মিক্সার অ্যান্ড অ্যালিগেশনটা বোঝাতে অনেকটা সময় লেগে গেল, তাই না? শুধু অঙ্ক করে গেলে বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, তো যাই হোক, এখানে কি হচ্ছে, এখানে 6 অঙ্কটা কি বলছে, বলছে ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য কস্ট প্রাইস ইন অর্ডার টু মেক আ প্রফিট অফ 20% বাই সেলিং অ্যান আর্টিকেল আফটার গিভিং 10% রিবেট অন দ্য মার্ক প্রাইস টু দ্য কাস্টমার। ঠিক আছে, মানেটা কি, মানে একজন কাস্টমার সে কি করেছে, সে দেখো মার্ক প্রাইস থেকে, মানে ধার্য মূল্য থেকে 10% সে কিন্তু রিবেট করেছে বা হচ্ছে তোমার ছাড় দিয়েছে, এবং তারপরেও ও হচ্ছে 20% প্রফিট করেছে। তার মানে এটাই জিজ্ঞাসা করছে, তাহলে তুমি বলো যে ও কস্ট প্রাইসকে, ঠিক আছে, মানে মানে কি বলছে, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ কস্ট প্রাইস, মানে ও কস্ট প্রাইসকে কতটা বাড়িয়ে ধার্য মূল্য করে রেখেছিল। ঠিক আছে, এটাই কিন্তু সে জানতে চাইছে। ঠিক আছে, এটা কিন্তু বাংলার খুব একটা কমন অঙ্ক, তাই না? খুব কমন অঙ্ক, আমাদের এমনি এমসিকিউতে আমরা সবাই করে থাকি, তাই না? এবং এর জন্য অনেকে ফর্মুলাও মানে আমরা ইউজ করি, তাই না? একদিকে ক্রয় মূল্য লিখি, একদিকে ধার্য মূল্য লিখি, তাই না? একদিকে ক্রয় মূল্য লিখি, একদিকে হচ্ছে তোমার এমআরপি লিখি, ধার্য মূল্য লিখি। এখানে 100 থেকে কি করি, এপারে 100 থেকে কি করি আমরা, 100 থেকে ওইটা বাদ দিয়ে দিই, তাই না? মানে ওর যে মানে যেটা রিবেট করেছে, মানে যেটা ছাড় দিয়েছে, মানে 10, মানে এটা 90 এসে গেল, আর এটা কি হলো 100 থেকে আমরা যেটা প্রফিট করেছে মানে 20, এটা যোগ করে দিই, তাহলে 120 হয়ে গেল। তাহলে এইটা কাটলো, কত হলো, এখানে 3 হলো, এখানে 4 হলো, 3:4 উত্তর হয়েই গেল। তাহলে কত বাড়ি ছিল, 1 বাড়ি ছিল, কার উপরে বাড়ি ছিল, এই 3-এর উপরে বাড়ি ছিল। তাহলে ভগ্নাংশ তুমি পেয়ে গেলে, 100 দিয়ে গুণ করো, তাহলে কি উত্তর হবে 33.3%, সোজা উত্তর। ঠিক আছে, এমসিকিউ এর জন্য তো এইটুকুই আমাদের কাফি, এই ফর্মুলা সবাই জানা, তাই না? কিন্তু ডেসক্রিপটিভ করতে হবে আমাদের, মুশকিল এখানে। তোমরা না, আমার একটা মানে বক্তব্য আছে, এই সমস্ত অঙ্কে না একবার ছোট করে এরকম এমসিকিউটা করে নেবে পাশে, মানে ছোট করে দেবে, মানে করে দেবে বলতে নিজের জন্য করে নেবে, তাহলে উত্তরটা কখনো ভুল হবে না। তুমি এখান থেকে জেনেই গেলে যে এই উত্তরটাই আসবে। এবার তোমার খেলা হবে যে কায়দা করে লিখে লিখে ওই জায়গায় নিয়ে যাওয়া, তাই না? চলো চলো 6 অঙ্কটা করি। বলছে আমি তাহলে কি করবো, প্রথমেই ধরে নিচ্ছি ক্রয় মূল্য আর ধার্য মূল্য, কেন দুদিক দিয়ে আসা যায় বিক্রয় মূল্যে। ঠিক আছে, ধরিলাম দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা ও ধার্য মূল্য y টাকা। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 20% লাভে, এখন এই এখন অর্থাৎ তখন এই সমস্ত লিখেই আমাদের চালাতে হবে। এখন 20% লাভে, ঠিক আছে, দ্রব্যটির বিক্রয় মূল্য হয়
বিক্রয় মূল্য কত হচ্ছে, ক্রয় মূল্য এক্স ছিল, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে, আমি কিন্তু লাভে বিক্রয় মূল্য দিয়ে যাচ্ছি, তার মানে কত হবে 120/100, তাই না? ক্রয় মূল্য এক্স ছিল, যদি শুধু লাভ বের করতে বলতো তাহলে লিখতাম এক্স ইন্টু 20/100, মিটে গেল। কিন্তু আমি বিক্রয় মূল্য অব্দি যাচ্ছি, তাহলে কি এক্স ইন্টু 120/100, ঠিক আছে? তাহলে কি হলো 120x/100 টাকা, ঠিক আছে? আবার কি শেষে 10% ছাড় দিয়েছে, আবার 10% ছাড়ে, ধারে লিখছি 10% ছাড়ে দ্রব্যটির বিক্রয় মূল্য, 10% ছাড়ে দ্রব্যটির বিক্রয় মূল্য কি হয়, লেখাগুলো একটুখানি হচ্ছে, তার কারণ হচ্ছে এই জায়গাটা আমি গ্রিপ করতে পারছি না, ঠিক আছে? যাই হোক, তো মানে মানে কি হচ্ছে তাহলে 10% ছাড়ে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হচ্ছে, আমরা কি জানি ছাড়টা বাদ দিয়ে দিলে কি হয়, বিক্রয় মানে ধার্য মূল্য থেকে ছাড়টা যখন বাদ দিয়ে দেবো তখন কি হয়ে যাবে, আমরা বিক্রয় মূল্যে চলে আসবো। তাহলে ধার্য মূল্য কত ছিল ওয়াই, তার থেকে ছাড় 10% বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে আছে 10%, মানে 90%, 10% বাদ দিয়ে দিলাম মানে 90% পড়েছে, 90/100, এটাই হয়ে গেল বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এত টাকা, মানে 90/100 ওয়াই টাকা। তাহলে দেখো এখানে কি পড়ে আছে, তাহলে এইটাও বিক্রয় মূল্য, এইটাও বিক্রয় মূল্য, ঠিক আছে? দুটোই বিক্রয় মূল্য পড়ে আছে। তাহলে যখন দুটোই বিক্রয় মূল্য হয় তার মানে কি, এদিক দিয়ে বলো বা ওদিক দিয়ে বলো, বিক্রয় মূল্য সমান মানে তো সমানই, তাই না? ধরো আমি তোমার কাছে একটা কথা বলছি, ধরো একটা দোকানদার একটা জিনিস বিক্রি কিনেছে 100 টাকায়, 20 টাকা লাভ রেখেছে, সে বলছে আমি 20 টাকা লাভ রেখে তোমাকে বিক্রি করলাম, তাহলে কত টাকা লাভ হলো, মানে ও কত টাকায় বিক্রয় করলো, 120 টাকা, সিম্পল হিসাব। এবার ধরো তুমি কিনছো, তুমি বললে যে হ্যাঁ ও 150 টাকা দাম বলেছিল, কিন্তু দামটা কমিয়ে আমি 120 টাকায় নিয়েছি, তার মানে কি এই যে ও লাভ রাখেনি, ও তো আগেই 100 থেকে 120 করেছিল, তার মানে 100 থেকে 120 করেছে, যোগ করেছে 20 টাকা, ওটা লাভের টাকা, বিক্রয় মূল্য হলো। আবার 150 থেকে তুমি ছাড় নিয়েছো 30 টাকা, মানে ওটাও 30 টাকা কমিয়ে দিলে দেখো 120তেই চলে এলো, মানে দুদিক থেকেই বিক্রয় মূল্যে আসা যায়। তাহলে দুটো দিক থেকেই বিক্রয় মূল্যতেই আমরা এলাম, তাহলে দুদিক দিয়ে বিক্রয় মূল্য তো সমানই হবে, দুদিক যেদিক দিয়েই করো না কেন, তাহলে বিক্রয় মূল্য সমান হলো। এবার আমরা তাহলে কি করবো, শর্তানুসারে লিখে দেবো। শর্তানুসারে কি হচ্ছে, শর্তানুসারে হচ্ছে তোমার প্রথম বিক্রয় মূল্য এইটা ছিল 120x/100 ইকুয়াল টু 90y/100, এইটা লিখলাম। তারপরে কি করব, তারপরে আমি বললাম কাটাকুটির জন্য একবার একটু ভদ্রভাবে ব্যবহার করব, মানে ওই লাইনই আর কাটবো না, যেহেতু ওইটাই হচ্ছে প্রাইম লাইন, ঠিক আছে? এটা করলাম, তাহলে কি হচ্ছে x/y কত, ওখানে কত হচ্ছে, এটা সরি জিরোটা কেটেছিল, 9/12, বা কাটাকুটি করলে 3/4। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি x/y ইকুয়াল টু 3/4, এটা আমি লিখতেই পারি। তার মানে কি, তার মানে হচ্ছে এখান থেকে আমি বলতেই পারি যে মানে ক্রয় মূল্য হচ্ছে কত 3 টাকা, আর বিক্রয় মূল্য কত, এই ধার্য মূল্য কত হচ্ছে 4 টাকা। আদৌ কি এটা বলতে পারি, বলতে পারি না, অনুপাত থাকলে আমরা এরকম ভাবে ডিরেক্ট বলতে পারি না, বলার জন্য একটা কায়দা করতে হয়। কি কায়দা করতে হয়, ধরিলাম, আবার ধরিলাম করে দেবে, ধরিলাম দ্রব্যটির ক্রয় মূল্য 3M টাকা, এইভাবে কিন্তু আমি বলতে পারি, এবং ধার্য মূল্য 4M টাকা, এইভাবে আমি বলতে পারি। ডিরেক্ট 3 টাকা 4 টাকা বলতে পারি না, যেহেতু অনুপাতে আছে, তাই না? ওর কয়েক গুণ হতে পারে, তাই জন্য আমরা MM গুণ করে রেখেছি। XY করিনি কেন, তার কারণ আগেই XY ধরা হয়ে গেছে, তাই বাদ দিয়ে দিচ্ছি। XYটা বাদ দিয়ে যা ইচ্ছে তাই নিয়ে নেবে, Z নিয়ে নেবে, তাই না? XY Z নিতে পারতে তুমি, এ থেকে ওই XY বাদ দিয়ে যে কোনো কিছু নিতে পারতে তুমি, হলো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, অর্থাৎ তিনি ক্রয় মূল্যকে 4M - 3M ইকুয়াল টু M টাকা বাড়িয়ে ধার্য মূল্য করেছিলেন, ঠিক আছে? এই কথাটা আমি লিখে দিতে পারি, উনি ক্রয় মূল্যকে 4M - M, এখানে পারলে টাকা লিখে দিও, এত টাকা মানে M টাকা বাড়িয়ে ধার্য মূল্য করেছিলেন, তার মানে অর্থাৎ উনি, অর্থাৎ উনি ফুনি আবার কি লিখছি, অর্থাৎ
এটা কে ছিল দেখো তো, দোকানদার ছিল না, কোনো দোকানদারের কথা বলেনি। অর্থাৎ কি লিখবো, অর্থাৎ বৃদ্ধি করা হয়, বা অর্থাৎ ক্রয় মূল্যকে বৃদ্ধি করা হয়, ক্রয় মূল্যের বৃদ্ধি ইকুয়াল টু কি কত হয়েছে, এম। কার উপরে হয়েছে, ক্রয় মূল্য 3M এর উপরে বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। এবং আমরা জানি ভগ্নাংশ পেয়ে গেলে কি হচ্ছে, ভগ্নাংশ তুমি পেয়ে গেলে 100 দিয়ে গুণ করো, তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এটা কেটে গেল 100/3%, ঠিক আছে। আর এখানে কি লিখবে, এখানে হচ্ছে তোমার ওই একেবারে এবার বাচ্চাদের মতো সলিউশন করে দেবে 100/3, এখানে পাশে সলিউশনটা দেখিয়েও দেবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 90, তাড়াহুড়ো করতে গিয়ে গন্ডগোল হচ্ছে। 3 × 9 কত, 9, তাহলে ফের 3 × কত 9, তাহলে 33.1/3, ঠিক আছে, 33.1/3%, ঠিক আছে। এটাই বৃদ্ধি করতে হবে। এবার অতএব তাহলে কি লিখবে, অতএব করে একদম ফাইনাল যেটা জানতে চেয়েছিল, কি জানতে চেয়েছিল, টু ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ টু কস্ট প্রাইস ইন অর্ডার টু মেক দ্য প্রফিট। এত তাহলে কি লিখবে, উনি ক্রয় মূল্যকে এত পার্সেন্ট বৃদ্ধি করে লিখেছিলেন, অর্থাৎ ক্রয় মূল্যকে 33.1/3% বৃদ্ধি করে লিখতে হবে, ঠিক আছে, বা ধার্য মূল্য বানাতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে মোটামুটি অঙ্ক, ঠিক আছে। তো সময় বেশ ভালোই লাগছে, আমি ভেবেছিলাম অতটাও সময় লাগবে না, ঠিক আছে। এরপরে দেখছো আবার একটা মিক্সারের অঙ্ক আছে, ঠিক আছে। সুতরাং মিক্সারের অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে এগুলো দেখো একটু পরিমিতি থেকে অঙ্ক আছে, তবে এটাও আমি বলে দিই পরিমিতি থেকে খুব বেস লেভেলে অঙ্ক দেয়, ঠিক আছে। একদম কঠিন অঙ্ক কিন্তু ওরা দেয় না, ঠিক আছে। পরিমিতি থেকে যা যা অঙ্ক দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সমস্ত পরীক্ষায় খুব বেসিক লেভেলের কোশ্চেন দিয়েছে। তো যাই হোক, আমি এই 6টা অঙ্কই করালাম, ঠিক আছে। বেশ ভালো সময় লাগছে, আমি প্রথমে ভাবলাম অতটাও সময় লাগবে না, ঠিক আছে। তো 12টা অঙ্ক আছে, আমি ম্যাক্স টু ম্যাক্স হয়তো আর 1-2 অঙ্ক করালে কিন্তু অনেকটা টাইম হয়ে যাবে, ঠিক আছে। ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর ডেসক্রিপটিভ ম্যাথের ভিডিও তো খুব একটা বেশি লোক দেখেও না, আমি জানি, ঠিক আছে। তো যাই হোক, তো মানে এই ছটা করেই তাহলে এগোবো, ঠিক আছে। যথেষ্ট টাইম হয়েছে, হয়তো আমি আরও 1-2টো টানতে পারি, কিন্তু তারপরে আর টানা যাবে না। 12টা অবধি কিন্তু, মানে 12টা অঙ্ক অবধি করা কিন্তু অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে। তো এই ছটা করেই করাবো, এটাই মনে হয় পারফেক্ট, মানে হবে। তো এই সিরিজটাই তাহলে আমি 6টা অঙ্কের সিরিজ করবো, যখনই আসবো 6টা করে অঙ্ক করাবো, ঠিক আছে। 6টা করে ম্যাথ করাবো, ডেসক্রিপটিভ ম্যাথ, ঠিক আছে। প্রথমে এইগুলো শেষ করবো, তারপর সাব ইন্সপেক্টরে যে সমস্ত পরীক্ষাগুলো এসছে ডেসক্রিপটিভে সেগুলোও করাবো, এবং একদম শেষে কি করব, এগুলো হয়ে গেলে, ঠিক আছে, যে মানে আর যে প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে, মিক্সার অ্যান্ড অ্যালিগেশনটা একদম এমনভাবে করাবো এখান থেকে অঙ্ক আসবেই, 2টো অঙ্ক আসে, ঠিক আছে। এখানেই তোমরা 2টো অঙ্ক পেয়েছো, এইগুলো যেন একদম পুরো রপ্ত হয়ে যায়, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই থাক, তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক মারবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।